কলকাতায় জুয়েলারির দোকানে হামলা, 20 কোটি টাকার লুটপাট, দোকানদারকে বন্দুক দেখিয়ে ডাকাতি। সত্যি সোমনাথ দা, সোনার যেরকম দাম বেড়েছে, চুরি ছিনতাই বা ডাকাতি হওয়ার চান্স দিন দিন বাড়ছে। সত্যি সোমনাথ দা, বাড়িতে ছাড়ো ব্যাংকেও এখন সোনা রাখা সেফ নয়। আসলে সোনা, ডায়মন্ড, প্ল্যাটিনাম এগুলো এতটাই প্রেশাস যে এর থেকে দামি বোধহয় আর কিছুই নেই। কি বলো দাদা? চায়ের কাপে চুমুক দিতে দিতে কথাটা বলল রোহান। সোমনাথ ভট্টাচার্যের ড্রয়িং রুমে বসে চায়ের আড্ডা, সঙ্গে খবরের কাগজ চলছিল। সেটা মনে হলো, যখন প্রাণ সংশয় হয় তখন জীবনের থেকে বেশি কি আর কিছু হয়? ভেবে দেখতো, যখন চিকিৎসার দরকার হয় তখন মানুষ প্রয়োজনে বাড়ি ঘর বিক্রি করেও কত এক্সপেন্সিভ চিকিৎসা করাতে বাধ্য হয়। সেক্ষেত্রে যদি কোনো নতুন ওষুধ বা চিকিৎসা, যেটা হয়তো কোনো দুরারোগ্য ব্যাধিকে সারাতে পারে, সেটার দাম সোনা হীরের থেকেও বেশি হবে, কি তাই না? কিন্তু সোমনাথ দা, ক্লিনিক্যাল ট্রায়ালের যা খরচ, আমাদের দেশের কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি কি পারবে নাকি একটা মলিকুল বের করতে? অত ফান্ড ইকুল আর অত বড় সায়েন্টিস্ট কোথায়? রোহান বলল। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, বলতে বলতে একটা সিগারেট ধরলো সোমনাথ। আজ সন্ধ্যায় 7টার ট্রেনে বেনারস যাবার কথা দুজনের। প্যাকিং শেষ, এবার বাড়ি গিয়ে দুপুরে খাওয়া দাওয়া সেরে রোহান ফিরে আসবে সোমনাথদের বাড়িতে। বেশি দেরি করা যাবে না, স্লিপার বন্দে ভারত ছাড়বে হাওড়া থেকে। বিকেল 5:10 নাগাদ রোহান এসে পৌঁছালো লাগেজ নিয়ে সোমনাথের ঘরে। ক্লিন শেভড, চোখে সানগ্লাস, গরমকালের সাথে মানানসই টি শার্ট, পায়ে অ্যাডিডাসের স্নিকার্স আর হাতে স্মার্ট ওয়াচ। সোমনাথও বেশ পরিপাটি, ফুল স্লিভ ফর্মাল, চোখে চশমা, মাথার চুল সিঁথি করে আঁচড়ানো, ফর্মাল ট্রাউজার্স আর ফর্মাল শুজ। এক্সিকিউটিভ ক্লাসের উপযুক্ত এক্সিকিউটিভ ড্রেস। রোহানের ড্রেস দেখে সোমনাথ বলল, মাঞ্জা তো ভালোই মেরেছিস, দেখ রোহনের জন্য কোনো রিয়াজ উঠে যায় কিনা। রোহন একটু লজ্জা পেয়ে যায়। আরে না না, কী যে বলো, আমি কলেজে সোনুর সাথে ডেট করছি, 5-6 মাস হয়ে গেল। যাক চলো। গুড ইভিনিং মণিশঙ্কর বাবু। ট্রেনে ওঠার জাস্ট আগেই সোমনাথ একজন সৌম্য দর্শন মাঝবয়সী ভদ্রলোককে দেখে সম্ভাষণ জানালো। আপনার পাংচুয়ালিটি সম্বন্ধে যা আইডিয়া ছিল তা একেবারে ঠিক দেখছি। তা রাস্তায় জ্যাম পাননি তো? আপনাকে একটু চিন্তিত মনে হচ্ছে, বেশ ঘামছেন দেখছি। সোমনাথ বাবু, আমি একটু চাপের মধ্যে দিয়ে, ইনফ্যাক্ট বেশ একটু বিপদেই পড়েছি। চলুন, ট্রেনের টাইম হয়ে গেছে, ট্রেনে উঠেই না হয় কথা বলি। স্যার, টি অর কফি? ওয়েটার জিজ্ঞেস করলো। 3টে কফি উইথ চিজ অ্যান্ড কর্ন বলস, সাথে মেয়োনেজ দিও। ওকে স্যার। তারপর বলুন মিস্টার ঘোষ, আপনি কি প্রবলেম বলছিলেন? মিস্টার ঘোষ একটু ইতস্তত করে কয়েকবার কফির কাপে চুমুক দিয়ে বললেন, আমি বিগত 4-5 বছর ধরে যেটা নিয়ে রিসার্চ করছি সেটা সাকসেসফুল হলে চিকিৎসাটা দিগন্ত খুলে যাবে। কিন্তু কোনোভাবে এটার ফর্মুলাটা যদি চুরি হয়ে যায়, তাহলে কিছু লোভী লোক এটাকে বিদেশের এজেন্টদের কাছে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে। বলতে বলতে কূপের দরজাতে দুবার নক পড়ল। সোমনাথ বলল, কাম ইন। একজন গোল গাল, বেটেখাটো কপালে তিলক আর মাথায় মারোয়ারিদের মতো টুপি পরা লোক ঢুকলো। রাম রাম ঘোষবাবু, খাবার সব ভালো তো? তা বলছিলাম তো ম্যা ডিল পাক্কা সমঝু। বলতে বলতে লোকটা মুখের পানের রস মুছলো একবার। মিস্টার ঘোষ একটু রেগে গম্ভীর হয়ে বললেন, দেখুন আপনি বারবার বিরক্ত করবেন না, আমি ওই রিসার্চের ডেটা আপনাকে বেচবো না, আপনি দয়া করে এখন আসুন। ठीक है, लेकिन याद रखिए घोष बाबू, हाथ की लक्ष्मी को पैर लगाया नहीं करते, और हामी माखनलाल मल्लिक আছে कैसे नहीं को हाँ में तब्दील किया जाता है, वो हम ही जानते हैं। এই বলে মাখনলাল বেরিয়ে যাচ্ছে। সোমনাথ এবার মুখ খুলল। মাখনবাবু, জেনে রাখুন, মণিশঙ্করবাবু যে গবেষণা করছেন সেটা বেনিয়াদের কাছে বেচবার জন্যে না, সরকারের হাতে ওই গবেষণার রেজাল্ট তুলে দেবেন, যাতে সাধারণ ভারতীয় নাগরিকরা মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। আপনি যদি সেটা না বোঝেন অসুবিধে নেই, কিন্তু ওনাকে ডিস্টার্ব করবেন না। आप कौन है बीच में बोलने वाला? ये हम दोनों का डील है। जी, मैं डॉक्टर घोष का दोस्त सोमनाथ भट्टाचार्य, और ये ज़रूर आपका असिस्टेंट रोहन मंडल है। अच्छा, तो डर के मारे डॉक्टर साहब खुफिया लोगों का प्रोटेक्शन लेके जा रहे हैं। फिर मिलेंगे, खेल होगा। বলছি ও সোমনাথ দা একটু বলবে ঠিক কি চলছে? যাচ্ছিলাম তো বেনারস বেড়াতে, কথা ছিল কি এবার জাস্ট হলিডে ট্যুর, ফিরে এসে আমার সেশন শুরু জুলাই থেকে, তার আগে জাস্ট চিল্ড। কিন্তু এই ডক্টর ঘোষ কে? আরে এই মারোয়ারিটাই বা কে, একটু বলো। ডিনার করে বিছানা ঠিক করছিল রোহন।
ট্রেন ছুটছে 130 kph-এ, কিন্তু বন্দে ভারতের ভেতরে একটু ঝাঁকুনি ফিল হচ্ছে না। ডক্টর মণিশঙ্কর ফিরে গেছেন নিজের কূপে। কয়েকদিন আগে পেপারে ক্যান্সার কেমোথেরাপি নিয়ে যে রিসার্চ পেপারের খবরটা দেখালাম মনে কর। মাই গড, সোমনাথ দা, ইনি তাহলে রিনাউন্ড সায়েন্টিস্ট ডক্টর মণিশঙ্কর ঘোষ, যিনি রিসেন্টলি ক্যান্সার নিয়ে ওই ভাইরাস থেরাপিটার ব্যাপারে। এক্স্যাক্টলি, উনি আমাকে বিকেল 4টে নাগাদ হোয়াটসঅ্যাপ করলেন। সেম কোচে উনি আজকে প্রয়াগরাজ যাচ্ছেন একটা সেমিনারে লেকচার দিতে। হঠাৎ কূপের বাইরে একটা হাসি। দৌড়ে কূপের দরজা খুলে তাকালো রোহান। কেউ নেই। দরজায় একটা চিরকুট শুধু লটকানো, ইংলিশে লেখা, ইউ আর নট স্মার্ট এনাফ টু বিট মাখনলাল মল্লিক, স্টে আউট অফ মাই ওয়ে, হোয়াট মাই ডিসিশন ইজ, ইট ইজ ফাইনাল, আই উইল গেট দোজ রিসার্চ পেপার্স বাই হুক অর ক্রুক। সোমনাথ চিরকুটটা দেখে বলল, ছুটিটা আর ছুটি থাকলো না রে রোহন, বুদ্ধির খেলা শুরু। এসি ফার্স্ট ক্লাসের কোচে শুয়েও ঘুম আসছে না রোহানের। ডক্টর মণিশঙ্কর এখন সেফ আছেন তো? ভাবতে ভাবতে একটু চোখ লেগে এসেছিল তার। হঠাৎ কামরার বাইরে একটা ঘস ঘস আওয়াজে ঘুমটা ভেঙে গেল। কূপের নীল আলোটা জ্বলছে। সোমনাথ নিজের বার্থে ঘুমাচ্ছে। আর দেরি না করে পা টিপে টিপে কূপের দরজাটা খুলল রোহন। দেখে মাখনলাল আর একটা ইয়াং ছেলে ডক্টর মণিশঙ্করকে পাঁজা কোলা করে মুখের সেলোটেপ মেরে নিয়ে যাচ্ছে। রোহনকে দেখে একটা ধারালো ছুরি বেরিয়ে এলো মাখনলালের পকেট থেকে। রোহন একটা ঘুষি মারতে গেল আর ঘুমটা ভেঙে গেল। বেলা হয়ে গেছে। ওহ, তাহলে পুরোটাই স্বপ্ন ছিল রোহনের। ওই তো সামনের সিটে ডক্টর ঘোষ আর সোমনাথ চা নিয়ে বসেছে, সাথে কয়েকটা কাগজপত্র। ব্রাশ করতে গিয়ে রোহন সবে বেসিনের পাশে গেছে, কাঁধে একটা হাতের চাপ পড়ল। ঘাড় ঘুরিয়ে দেখে মাখনলাল, তার ঠোঁটের কোণে গা জ্বালানো হাসি একটা। কি রোহন বাবু, রাতে ঘুম হলো? তা দাদাকে বলে দিও উনি ছুটি কাটাতে যাচ্ছেন, ভালো কথা। মাখনলাল মল্লিক ব্যবসা করতে নেমেছে, রাস্তায় কেউ এসে দাঁড়ালে সরিয়ে দিতে দেরি করে না। ঝুটমুট কেন ঝামেলায় জড়াচ্ছেন, তার চেয়ে ভালো আমার সাথে হাত মেলান, বহুত ফায়দা হ্যায়। আচ্ছা मैं चलता हूँ, রাম রাম। কথাটা শুনে সোমনাথ কিছু বলল না, শুধু বলল, রোহন ফ্রেশ হয়ে নে, আধ ঘন্টায় বেনারস ইন করব। বেনারসে নামবার সময় ডক্টর ঘোষ রোহনদের গেট অবধি ছেড়ে দিলেন। একটা কালো ব্রিফকেস উনি সোমনাথের হাতে দিলেন। কথা হলো যে কনফারেন্স শেষ হয়ে গেলে উনি বেনারসে এসে রোহনদের সাথে দেখা করবেন। স্টেশন থেকে বেরোতেই একটা কল এলো রোহনের ফোনে। রোহন বাবু, এত সহজে মাখনলালের নজর এড়াবে ভেবেছ? अगले 48 घंटों में वो ब्रीफकेस भी हमारे हवाले और डेटा भी मेरे फॉरेन एजेंट के पास। दम है तो रोक के बता चटर्जी, रोक लेगा तो छोड़ देगा मैं धंधा। अबे ओ चटर्जी, धोती पहनने से मुझे मारवाड़ी समझा क्या? इंटरनेशनल है हम। बोलते बोलते फोनটা কেটে গেল। বাবা, ওই ভুঁড়ি নিয়ে ভাব দেখায় যেন পুষ্পা রাজ। সোমনাথ একটু হাসলো। হ্যালো মিস্টার পান্ডে? হ্যাঁ হ্যাঁ, रूम नंबर 326, होटल प्रयागपुरी, मिस्टर एम घोष। ओके मिस्टर चैटर्जी। हाँ हाँ, 2 आर्म्ड कन्स्टेबल रहेगा। আরে না না, কী যে বলেন, আপনার সাথে কাজ করবে এ তো আমার কিসমত কি বাত আছে। মিস্টার সঞ্জীব পান্ডে, আইসি প্রয়াগরাজ পুলিশ স্টেশনের সাথে বিকেলে প্রায় আধ ঘন্টা কথা হলো সোমনাথের। দুজনে কলেজে ব্যাচমেট ছিল, তাই কথা হলো একবার দেখা করে জমিয়ে আড্ডা হবে, কিন্তু কে জানতো সেটা এত তাড়াতাড়ি হবে। 4 দিনে বেনারসের দশাশ্বমেধ ঘাট, সারনাথ, রামনগর সব ঘোরা হলো। রোহন ভিডিও করেছে ফোনে, ফিরে গিয়ে নিজের ব্লগিং চ্যানেলে ছাড়বে। সন্ধে তখন প্রায় 6:30। সোমনাথ বলল, বিশ্বনাথ মন্দির দেখবে। অলি গলি ঘুরতে ঘুরতে দুজনে বিশ্বনাথ মন্দিরের কাছেই এসে গেছে। এমন সময় পিছন থেকে মাথায় দুটো লাঠির বাড়ি। আর অজ্ঞান হবার আগেই সোমনাথ টের পেল ব্রিফকেসটা হাত থেকে কেউ কেড়ে নিল। প্রায় আধ ঘন্টা পর রোহনের জ্ঞান ফিরল। সোমনাথ ওর মুখে জল দিচ্ছিল। সোমনাথের মাথাতেও চোট আছে, কিন্তু হালকা। ব্রিফকেসটা ছিনতাই করাই ছিল মূল উদ্দেশ্য। রোহন বেশ উত্তেজিত। পিছন থেকে ডান্ডা মারলো, সামনে থেকে পারলে আজ তো এমন এক ক্যারাটা কিক মারতাম। কি হবে সোমনাথ দা, আসল জিনিসটাই তো গেল। কি মুখ দেখাবো ডক্টর ঘোষকে? বিদ্যা হলো এমন জিনিস যেটা চোরে কেড়ে নিতে পারে না, বুঝলি রোহন? আ সিঙ্গল পেপার ক্যান নট ডিসাইড মাই ফিউচার। যদি না সেটা আমার বাবার প্রপার্টির ব্যাপার হয়। এই বলে হা হা করে বেশ কিছুক্ষণ হাসলো সোমনাথ। রোহন মাথা মুন্ডু কিছু বুঝলো না। যাই হোক, হোটেলে ফিরে কোনো মতে খাওয়া দাওয়া হলো। হ্যালো, সে কি, এক্ষুনি যাচ্ছি বলেই ফোন রেখে একটা সিগারেট ধরলো সোমনাথ। বলল,
রোহন, আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে নে, আমরা প্রয়াগরাজ যাচ্ছি। কিন্তু কেন? ডক্টর ঘোষ তো ফিরে এসে আমাদের সাথে মিট করার কথা এখানে। উনি আসছেন না, বেশি দেরি করলে হয়তো আর কোনোদিনই উনি ফিরবেন না। কুইক! বলতে বলতে উবার বুক করলো সোমনাথ। দুপুর 2টায় ওরা দুজন চেক ইন করলো প্রয়াগপুরি হোটেলে। রিসেপশনিস্ট বাঙালি, অমিয় হালদার। হাসি মুখে এগিয়ে এসে হ্যান্ডশেক করে একজন ওয়েটারের সাহায্যে ওনাদেরকে রুম দেখিয়ে দিলেন। এরপর লাঞ্চ করে অমিয়বাবুই একটা অটো ধরে দিলেন প্রয়াগরাজ থানা যাওয়ার জন্য। আস্তে আস্তে সোমনাথের মুখ থেকে আর হোটেলে অমিয়র কাছ থেকে যেটুকু জানতে পেরেছে রোহন, সেটা হলো এইরকম: ডক্টর ঘোষ কিডন্যাপড। এই খবর এখনও পর্যন্ত ইন্সপেক্টর পান্ডে এবং সোমনাথ ছাড়া আর কেউ জানে না। অমিয় ডক্টর ঘোষ সম্পর্কে এটুকু বলল যে উনি খুবই সিম্পল, চুপচাপ মানুষ এবং ওনার চলাফেরা হাব ভাব দেখলে বোঝা যাবে না যে উনি এত বড় একজন মানুষ। সোমনাথের রুমটা ডক্টর ঘোষের রুমের ঠিক পাশের ঘরটাই দেওয়া হলো। সঞ্জীব পান্ডে, ইয়াং স্মার্ট পুলিশ অফিসার, সোমনাথের সাথে কলেজে পড়াকালীন আলাপ। খুব সমাদর করে ডেকে নিয়ে বসালেন। তারপরে সোমনাথ জিজ্ঞেস করলো, ডিটেলসে বলুন। পান্ডেজির মুখ থেকে জানা গেল সেদিন সকালে ডক্টর ঘোষ নিজেই ফোন করেছিলেন ওনাকে এবং তিনি নিজেই জানান যে তাকে কিডন্যাপ করা হয়েছে। কথা কমপ্লিট করতে না করতে ফোনটাকেও ছিনিয়ে নিল ওনার হাত থেকে। এটা আর কারো না, ওই মাখনলাল মল্লিকের কাজ, বললেন মিস্টার পান্ডে। ওর এগেনস্টে প্রচুর কেস আছে, দেশের দুর্মূল্য জিনিস বিদেশে স্মাগলিং করে। একবার প্রমাণ পেলেই। সোমনাথ শান্ত স্বরে বলল, নিশ্চিন্ত থাকুন, দুষ্কৃতীরা ওনার কোনো ক্ষতি করবে না, কারণ ওনার ওই রিসার্চের বিষয়ে উনি ছাড়া কেউ জানে না। উনি মারা গেলে ওদেরই ক্ষতি। তো अभी क्या किया जाए সোমনাথ, हम क्या স্টেপ ले सकते हैं? ফোন সুইচ অফ আছে, তাই টাওয়ার লোকেশন भी পাচ্ছি না। অনেক চেষ্টা করেছি। তার দরকার নেই, সোমনাথ বলল। কিডন্যাপাররা নিজেরাই যোগাযোগ করবে। আজ তাহলে উঠি, ফোনে যোগাযোগ থাকবে। রোহন আর সোমনাথ পরদিন সকালে একটু মর্নিং ওয়াক করতে গেছিল বিশ্বনাথ মন্দিরের দিকে। হোটেলে ফিরে আসতেই অমিয় রিসেপশনেই অপেক্ষা করছিল। বলল, স্যার, উনি এসেছেন আপনাদের সাথে দেখা করতে, বলে একজন যুবকের দিকে দেখালো। ছেলেটির চোখে সানগ্লাস, জিন্স আর টি শার্ট পরা, বেশ মাস্কুলার চেহারা। সে নিজে কোনো কথা না বলে সোমনাথকে একটা কাগজের চিরকুট দিল। তাতে লেখা, প্লিজ কোঅপারেট উইথ হিম, আদারওয়াইজ উই উইল হ্যাভ নো আদার অপশন দেন এক্সিকিউটিং ডক্টর ঘোষ। হ্যান্ড ওভার ইয়োর ফোনস টু হিম। অর্থাৎ এখন রোহন আর সোমনাথকে ওই ছেলেটির সাথে যেতে হবে। বলাই বাহুল্য, এই চিরকুটের মালিক মাখনলাল মল্লিক ছাড়া কেউ না। তবে উপায়? রোহন একবার সোমনাথের দিকে তাকালো। সোমনাথ কিন্তু নির্বিকার। সে হাসি মুখ ওই ছেলেটির সাথে একবার হ্যান্ডশেক করলো। এরপরে অমিয়বাবুর কাছে গিয়ে বেশ হাসতে হাসতে ওনার সাথে দুবার হ্যান্ডশেক করে ওনার পিঠে 2-3বার চাপড় মেরে দুজনে বেশ কিছুক্ষণ খুব হাসলো। তারপরে আবার কি যেন মনে হলো, সিরিয়াস মুখ করে অচেনা ছেলেটির কাছে এসে বলল, চালিয়ে। রোহনদের চোখ বেঁধে একটা গাড়ির মধ্যে তোলা হলো। এরপরে প্রায় আধ ঘন্টা পর ওদেরকে নামানো হলো একটা বাড়ির ভিতরে নিয়ে গিয়ে। চোখ খুলে দেওয়া হলো। তারপরে একটা হলের মধ্যে সোফাতে নিয়ে গিয়ে বসানো হলো। आइए आइए সোমনাথ বাবু, রাস্তায় কোই তকলিফ তো নেই হুই। এই বলতে বলতে একটা পর্দার আড়াল থেকে বেরিয়ে এলো মাখনলাল মল্লিক। মুখে সেই গা জ্বালানো হাসি আর সাথে পান চিবানো। चलिए अभी डील पक्का कर लेते हैं। आपके दोस्त को आप ही समझाइए, हम ही तो पारलाम ना। এই ডক্টর সাহেব को ले आओ। দুজন লোক এসে ডক্টর মণিশঙ্করকে ধরে ধরে নিয়ে এলো। আপনি আমাকে এইভাবে বুদ্ধু বানালেন, ভালো गेम खेल लें, लेकिन वही गेम फिनिश मैं करूँगा। आपको क्या लगा ब्रीफकेस में नकली कागजात भर के माखनलाल के सारे बिजनेस पे पानी फेर देंगे? हम ही बिजनेसमैन आছি, हम इतनी आसानी से नहीं छोड़ेंगे। আমি আপনাকে আমার ফর্মুলা বেচবো না, এটা দেশের সরকারকেই আমি তুলে দেব, ডক্টর মণিশঙ্কর বললেন। আপনি কি করবেন আর কি করবেন না আমি জানি ঘোষবাবু। একটু থেমে ডাকলো, সুলতান। একজন লম্বা চওড়া লোক হাতে একটা বন্দুক নিয়ে এসে দাঁড়ালো। इन सब को कोठरी में बंद कर दो, जब तक ना फॉर्मूला मुझे मिल जाए छोड़ना मत, भूखे मरेंगे सब। আপনি মিছিমিছি এত কিছু করলেন, যেটা খুঁজছেন সেটা আমাদের কারোর কাছেই নেই, বলল সোমনাথ। झूठ, बिल्कुल झूठ। डॉक्टर साहब अपने साथ में वो रिसर्च वर्क लेके आए हैं लेक्चर में बोलने के लिए। মাখনলাল ফুঁসে উঠল, हमारे साथ চালাকি করবেন না ভট্টাচার্য বাবু। কিন্তু এবারে আপনি আর চালাকি না করে আমাদের সাথে আসুন দেখি। দরজার কাছ থেকে একটা গলা পাওয়া গেল। ইন্সপেক্টর সঞ্জীব পান্ডে রিভলভার নিয়ে দাঁড়িয়ে। হামাকে পাকড় তো লিজিয়ে তব তো লেকে যায়েঙ্গে। বলতে বলতে পালাবার চেষ্টা করতেই ওকে একজন কনস্টেবল ধরে ফেললো। হ্যান্ডকাফ লাগিয়ে ওকে থানায় নিয়ে যাওয়া হলো। সাথে ওই বিল্ডিংয়ে চোরাই মাল যা ছিল সেগুলো সিজ করে থানাতে নিয়ে যাওয়া হলো। হোটেল প্রয়াগপুরি, ডক্টর ঘোষের রুম। বিকেলের চায়ের সাথে চলছে আলোচনা।
রোহনের মাথায় ঢুকছে না যে কি করে এসব হলো। সোমনাথ শুধু বলেছে, সময় হলেই বলবো। ডক্টর মণিশঙ্কর আসলে আমাকে কয়েকটা বাজে কাগজ ব্রিফকেসে ভরে রাখতে দিয়েছিলেন। মাখনলালের লোকেরা সেটাকেই রিসার্চ পেপার মনে করে ছিনতাই করে নেয়। কিন্তু পরে বুঝতে পেরে ওরা প্রথমে ডক্টর ঘোষ এবং পরে আমাদেরও কিডন্যাপ করে, চাপ দিয়ে যদি ফর্মুলাটা বা সেটার খবর বের করে নেওয়া যায়। কিন্তু ডক্টর ঘোষ আগেই একটা পেন ড্রাইভ করে ফর্মুলা আর রিসার্চ ওয়ার্ক জমা করে দিয়েছেন MCI এর প্রেসিডেন্টের অফিসে। ক্লিনিক্যাল ট্রায়াল পাস হলে ওটা পাবলিক হবে। সোমনাথ চায় একটা লম্বা চুমুক দিল। কিন্তু সোমনাথ দা, পুলিশকে তুমি ইনফর্ম কী করে করলে? ফোনটা তো ওরা আগেই নিয়ে নিল। আমি আগেই এরকম কিছু একটা হবে আঁচ করেছিলাম, আর তাই আগেই অমিয়কে বলে রেখেছিলাম 2বার হ্যান্ডশেক আর তারপরে পিঠে 2বার চাপড় মারার মানে হলো আমাদের বিপদ আছে। সঞ্জীব পান্ডের কন্ট্যাক্ট দেওয়া ছিল ওনাকে। আমি সিগন্যাল দিতেই উনি বুঝে ফেললেন যে ওই ছেলেটি আমার চেনা কেউ না, বরং আমাদের কিডন্যাপ করা হলো। সঞ্জীব পান্ডেকে অমিয় নিজেই কল করে খবর দেয় আমাদের বেরিয়ে যাবার পরে। সোমনাথবাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্যই ফর্মুলাটা দেশের বাইরে যেতে পারলো না। আপনি একটা মহান কাজ করলেন। আপনার বুদ্ধিকে কুর্নিশ জানাই। চলে রোহন, এবারেও ছুটিটা ঢেকির স্বর্গে গিয়ে ধান ভানার মতোই হলো। কাল সকালে ট্রেন। এই বলে সোমনাথ বাইরে গিয়ে একটা সিগারেট ধরালো।